আমরা আজকে মার্কোনিকোভের নিয়ম পড়বো। মার্কোনিকোভের নিয়ম পড়ার আগে আমরা এখানে মার্কোনিকোভের নিয়মটা লিখছি। তো এটাতে কিছু অপরিচিত ওয়ার্ড আছে, এই অপরিচিত ওয়ার্ডগুলো আগে আমরা পরিচিত হয়ে নেওয়ার চেষ্টা করবো। যেমন ধরো এখানে আজকে কি লিখছি, অপ্রতিসম এলকিন। কি লিখছি? অপ্রতিসম। আচ্ছা, আমি আগে পুরাটা একবার একটু রিডিং করে নিই, তারপর আমরা অপরিচিত ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করবো। অপ্রতিসম এলকিনের সাথে মার্কোনিকোভের নিয়মটা দেখো, প্লিজ। মার্কোনিকোভের নিয়মটা হইতেছে অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান ওই কার্বনে যুক্ত হবে, আর ঋণাত্মক প্রান্তটি কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হবে। তো এখানে আসলে অপরিচিত ওয়ার্ড বলতে দুইটা ওয়ার্ড আছে, একটা হইতেছে অপ্রতিসম এলকিন আর একটা হইতেছে অপ্রতিসম বিকারক। তো এই দুইটা জিনিস আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অপ্রতিসম এলকিনটা কি। অপ্রতিসম এলকিনটা হইতেছে ওই এলকিন যে এলকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে ভিন্ন পরিমাণ হাইড্রোজেন থাকবে, মানে সমপরিমাণ হাইড্রোজেন থাকতো না। বুঝতে পারছি? আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবা। দেখো তো, এই যে দ্বিবন্ধন, এটা কি একটা এলকিন? এই এলকিনের দ্বিবন্ধনযুক্ত এই কার্বন এবং এই কার্বনে একই পরিমাণ হাইড্রোজেন আছে না ভিন্ন পরিমাণ? এটাতে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এটাতে হাইড্রোজেন আছে কয়টা? একটা। তো যেহেতু ভিন্ন পরিমাণ হাইড্রোজেন আছে এই কারণে সে অপ্রতিসম এলকিন। কিন্তু ধরো তো এই এলকিনটা দেখো তো, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে ভিন্ন পরিমাণ হাইড্রোজেন আছে না একই পরিমাণ হাইড্রোজেন আছে? একই পরিমাণ হাইড্রোজেন আছে বা সমপরিমাণ হাইড্রোজেন আছে, এই কারণে এটা কি প্রতিসম এলকিন। এটা প্রতিসম এলকিন আর এটা কি অপ্রতিসম এলকিন। ডিফারেন্সটা বুঝতে পারছি কিনা? প্রতিসম এলকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সমপরিমাণ কি থাকবে? হাইড্রোজেন থাকবে। আর এটা মূলত হাজারি স্যারের বইয়ের নিয়ম অনুসারে বলতেছি, কারণ একটু এটাতে একটু সমস্যা আছে, এটা লাস্টে বলবো। এখন আপাতত এটাই বুঝো। দেখো, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি দুই হাতে এই দুইটা কার্বনে একই পরিমাণ হাইড্রোজেন থাকে তাহলে এটা প্রতিসম এলকিন, আর যদি ভিন্ন পরিমাণ হাইড্রোজেন থাকে তাহলে এটা অপ্রতিসম এলকিন। ঠিক আছে? তো তাহলে তোমরা এটা বলো তো, এটা কি এলকিন? CH3 CH ধরো যে এটা প্রতিসম না অপ্রতিসম? এটা প্রতিসম এলকিন না অপ্রতিসম এলকিন? এটা প্রতিসম এলকিন। বুঝতে পারছি কিনা? তো এটা তাইলে এর কারণ কি? কারণ দ্বিবন্ধনযুক্ত যে কার্বন তার দুইটাতে কি সমপরিমাণ হাইড্রোজেন আছে। তাইলে আমরা বুঝতে পারছি যে প্রতিসম এলকিন কোনগুলো আর অপ্রতিসম এলকিন কোনগুলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রতিসম, এটা অপ্রতিসম, আর এটা কি প্রতিসম। এখন আসলে আমরা অপ্রতিসম বিকারক জিনিসটা কি বোঝার চেষ্টা করি। অপ্রতিসম বিকারক জিনিসটা, আচ্ছা, যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এরপরে হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। কি অ্যাসিড? হাইপোক্লোরাস অ্যাসিড। দেখো তো, এই যে আমি যে এই অণুগুলা লিখলাম বা যৌগগুলা, এই যে যৌগগুলা লিখলাম, তাদের দুই প্রান্ত কি একই রকম না ভিন্ন রকম? তাদের দুই প্রান্ত ভিন্ন রকম না? এক প্রান্তে হাইড্রোজেন, এক প্রান্তে ব্রোমিন, এক প্রান্তে হাইড্রোজেন, এক প্রান্তে ক্লোরিন, এক প্রান্তে হাইড্রোজেন, এক প্রান্তে ফ্লোরিন, এক প্রান্তে হাইড্রোজেন, এক প্রান্তে ক্লোরিন। তাদের দুইটা প্রান্ত কি ভিন্ন না? এরকম ভিন্ন থাকলে তারা অপ্রতিসম বিকারক। তারা কি বিকারক? অপ্রতিসম বিকারক। তাহলে এখানে সবাই কি বিকারক? অপ্রতিসম বিকারক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রতিসম বিকারক কারা? যেমন ধরো ClCl মানে ক্লোরিন গ্যাস, তারপরে ধরো যে Br মানে Br2 আর কি, অক্সিজেন অক্সিজেন O2, অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন। তাইলে তাদের দুই প্রান্ত কি একই রকম না ভিন্ন রকম? একই রকম। তাইলে তারা প্রতিসম বিকারক। তাহলে তারা হইতেছে আমার প্রতিসম বিকারক, কারণ তাদের দুই প্রান্ত একই রকম, আর তাদের দুই প্রান্ত ভিন্ন রকম হওয়ার কারণে তারা অপ্রতিসম বিকারক। তারা প্রতিসম বিকারক, তারা অপ্রতিসম বিকারক। তাদের দুই প্রান্ত একই, এই কারণে তারা প্রতিসম বিকারক। তাদের দুই প্রান্ত ভিন্ন, এই কারণে তারা অপ্রতিসম বিকারক। আর তারা প্রতিসম এলকিন। এটা প্রতিসম এলকিন কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমপরিমাণ হাইড্রোজেন আছে। এটা অপ্রতিসম এলকিন কারণ দ্বিবন্ধনযুক্ত কার্বনে একই পরিমাণ হাইড্রোজেন নাই, সমপরিমাণ হাইড্রোজেন নাই, এই কারণে তারা অপ্রতিসম এলকিন। বুঝতে পারছি? তাহলে আমরা অপ্রতিসম এলকিন কি আর অপ্রতিসম বিকারক কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন যদি এটা বুঝতে পারি, এখন তাহলে আবার সংজ্ঞাটা পড়ি এবং এখানে আমরা যে নিয়মটা লিখছি নিয়মটা পড়ি, তারপর একটু বোঝার চেষ্টা করি। লিখছি যে অপ্রতিসম এলকিনের সাথে, মানে তার সাথে, সেই তো অপ্রতিসম এলকিন লিখছি না, অপ্রতিসম এলকিনের সাথে মানে কি তার সাথে। আচ্ছা,
আর কার? অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের। তো অপ্রতিসম বিকারক হিসেবে তো এগুলো তো সবই অপ্রতিসম বিকারক। তো তবে আমি নিলাম হাইড্রোজেন ব্রোমাইড। কারে নিলাম? হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এই হাইড্রোজেন ব্রোমাইডে যদি আমি ভাঙা লিখি তাহলে কি হইব? হাইড্রোজেন ব্রোমাইডের ভাঙা লিখলে হাইড্রোজেন প্লাস বিআর মাইনাস। ঠিক আছে, কারণ আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা কি হয়? 1 মাইনাস। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন কিউব আমার প্লাস। তো এখন এখানে একটা জিনিস একটু লক্ষ্য করো, লিখছি যে অপ্রতিসম এলকিনের সাথে মানে তার সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় মানে তার বিক্রিয়ায়, এই অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় মানে তার বিক্রিয়া, এটা হচ্ছে অপ্রতিসম এলকিন। অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটি, তাহলে তোমরা বলো অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তকে H+। অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটি মানে কে? H+। দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান, তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বন তো এটা, এই দ্বিবন্ধনযুক্ত কার্বন তো এই দুইটা, এই দুইটার মধ্যে এটার মধ্যে বেশি হাইড্রোজেন, এটার মধ্যে কি কম হাইড্রোজেন। তাহলে লিখছি যে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান ওই কার্বনে যুক্ত হবে কোন প্রান্তটা? ধনাত্মক প্রান্তটা। ধনাত্মক প্রান্তটি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান ওই কার্বনে যুক্ত হবে। তাইলে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে এই কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান, তাইলে ধনাত্মক প্রান্তটা এখানে যুক্ত হইব। দেখো বুঝছি কিনা? বুঝতে পারছি। আর ঋণাত্মক প্রান্তটা দাও, আর ঋণাত্মক প্রান্তটি মানে কি? ব্রোমিন মাইনাস কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে কি হবে? যুক্ত হবে। তাইলে কোন জায়গায় যুক্ত হইব? এই যে কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বন মানে এখানে যুক্ত হইব। সরি, এই ব্রোমিনটা এই কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হইব। দেখো বুঝছি কিনা? তো ধনাত্মক প্রান্তটা বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হইব, আর ঋণাত্মক প্রান্তটা কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে কি হইব? যুক্ত হইব। দেখো বুঝতে পারছো কিনা? তাইলে আমরা এখন মার্কোনিকোভের নিয়মটা বুঝতে পারছি। এটাই হইতেছে আমার মার্কোনিকোভের নিয়ম, যেখানে ধনাত্মক প্রান্তটা বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হইব আর ঋণাত্মক প্রান্তটা কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে কি হইব? যুক্ত হইব। এখন এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয়, পুরোপুরি হয়, এটা আমরা বোঝার চেষ্টা করব। তার আগে আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। এগুলা কি অপ্রতিসম বিকারক? মার্কোনিকোভের নিয়ম অনুসারে অপ্রতিসম বিকারকের সাথে তুমি কার বিক্রিয়া দিতেছো? অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়া দিতেছো না? এখন প্রশ্ন হইতেছে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়া না দিয়া যদি প্রতিসম এলকিনের বিক্রিয়া দিতাম তাইলে কি হইতো? মানে তার বিক্রিয়া যদি দিতাম কি হইতো? বুঝতে পারছি। প্রথম কথা, তাইলে সে মার্কোনিকোভের নিয়ম মানবে না। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হইতেছে যে আমি যদি অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়া দেই তাইলে উৎপাদ পাওয়া যায় দুইটা। উৎপাদ পাওয়া যাবে কয়টা? দুইটা। বুঝতে পারছি। অপ্রতিসম বিকারকের সাথে যদি অপ্রতিসম এলকিনের বিক্রিয়া দেই মার্কোনিকোভের নিয়ম মাইন্না, তাইলে আমি উৎপাদ পাবো কয়টা? দুইটা। দুইটার মধ্যে একটা হইব প্রধান উৎপাদ আর একটা হইব উপ উৎপাদ বা সাব প্রোডাক্ট। বুঝতে পারছি। তাহলে আবারও বলি, অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়ায় কয়টা উৎপাদ পাওয়া যাবে? দুইটা উৎপাদ, একটা প্রধান উৎপাদ একটা অপ্রধান উৎপাদ। বুঝতে পারছি। কিন্তু অপ্রতিসম বিকারকের সাথে যদি প্রতিসম এলকিনের বিক্রিয়া দেব তাহলে সে মার্কোনিকোভের নিয়ম মানবো? মার্কোনিকোভের নিয়ম মানবে না। তাইলে উৎপাদ হইব কয়টা? এই ক্ষেত্রে একটা। এই ক্ষেত্রে উৎপাদ হইব কয়টা? একটা। বুঝতে পারছি। আর এই ক্ষেত্রে উৎপাদ হইব একটা, এই একটাই আমার কি উৎপাদ? প্রধান উৎপাদ। তো স্যার এই একটা উৎপাদ কি? একটা উৎপাদ দেখো এই ক্ষেত্রে তো দুইটাতে হাইড্রোজেন কি থাকে? সমান থাকে। প্রতিসম এলকিনে দুইটাতে হাইড্রোজেন সমান থাকে না? তো যে কোনো একটাতে কি যুক্ত হয়ে যাব? হাইড্রোজেন। আর যে কোনো একটাতে কি যুক্ত হয়ে যাব? ব্রোমিন। এই ক্ষেত্রে তো আর কোনো নিয়ম মানার কোনো প্রয়োজন নাই, কারণ দুইটাতেই কি হাইড্রোজেনের পরিমাণ কি সমান। তো একটাতে যুক্ত হয়ে যাব আমার হাইড্রোজেন, মানে পাই বন্ধনটা ভাঙা যাইব, দ্বিবন্ধনের মধ্যে পাই বন্ধনটা ভাঙা যাইব, ভাঙা যাওয়ার ফলে তার এক হাত শর্ট হইব, তার এক হাত শর্ট হইব। তো এই এক হাতে যুক্ত হয়ে যাব হাইড্রোজেন, আর এক হাতে যুক্ত হয়ে যাব কি? ব্রোমিন। কোনটাতে হাইড্রোজেন কোনটাতে ব্রোমিন এই প্রশ্নই তো আসার দরকার নাই, কারণ দুইটাতেই তো হাইড্রোজেনের পরিমাণ কি সমান। বুঝতে পারছি। তো তাইলে এই ক্ষেত্রে অপ্রতিসম বিকারকের সাথে প্রতিসম এলকিনের বিক্রিয়া কয়টা উৎপাদ? একটা উৎপাদ। বুঝতে পারছি। আর অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম এলকিনের বিক্রিয়া কয়টা উৎপাদ? দুইটা উৎপাদ। এবং কিভাবে সেইটা উৎপন্ন করে এটা মার্কোনিকোভের নিয়ম মাইনা সে উৎপন্ন করে এবং তার মেকানিজমটা কি এটা এখন আমরা আলোচনা করব। দেখো বুঝতে পারছি কি? ওকে, তাহলে এখন আবার আমরা মার্কোনিকোভের নিয়মে যাই, দেখি আসলে বিক্রিয়াটা কিভাবে হয়। তো প্রথমে আমরা ধরো যে লিখলাম মূল বিক্রিয়া। আচ্ছা, মূল বিক্রিয়া আমাদের কি নিতে হইব? কি এলকিন?
অপ্রতিসম এলকিন। এই নিলাম আমি একটা অপ্রতিসম এলকিন, এই আমি একটা অপ্রতিসম এলকিন নিলাম, বুঝতে পারছি? এই আমি একটা অপ্রতিসম এলকিন নিলাম, নেওয়ার পর তার মধ্যে আমি কি দিমু? অপ্রতিসম বিকারক। তো অপ্রতিসম বিকারক হিসেবে আমি কারে দিলাম? হাইড্রোজেন ব্রোমাইড। আর আমরা আগেই পড়ে আসছি অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় কয়টা উৎপাদ হয়? দুইটা উৎপাদ, বুঝতে পারছি? তাহলে এটা কয় মোল নিতে হইব? এটাও নিতে হইব 2 মোল। দেখো হাইড্রোজেন ব্রোমাইডও আমি কয় মোল করে নিছি? এখানে 1 মোল, এখানে 1 মোল, টোটাল 2 মোল। আর আমি এই অপ্রতিসম এলকিনও কয় মোল নিছি? 2 মোল নিছি। তাহলে দেখো এখন যে ঘটনাটা ঘটবো, প্রথম কথা হইতেছে এখানে যে দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমার একটা পাই না, তো পাই বন্ধনটা কি হয়? দুর্বল হয়। তো পাই বন্ধনটা কি হয়ে যাবে? ভাঙা যাবে। তো পাই বন্ধনটা ভাঙি, CH3 CH একক বন্ধন CH2, জাস্ট সব ঠিক রাখছি, জাস্ট পাই বন্ধনটা শুধু কি করে দিছি? ভাঙা দিছি, ঠিক আছে? দেখো তো পাই বন্ধনটা ভাঙা দেওয়ার ফলে কার্বনের 4 হাত হওয়ার কথা, কয় হাত ফিল আপ হইছে? 3 হাত। 2 হাত ফিল আপ হইছে হাইড্রোজেনের সাথে, 1 হাত ফিল আপ হইছে কার্বনের সাথে, তাহলে তার 1 হাত শর্ট না? সেম, তারও কয় হাত ফিল আপ হইছে? 3 হাত, আরো 1 হাত কিন্তু শর্ট। 2 হাত ফিল আপ হইছে দুই দিকে, দুইটা কার্বনের সাথে, 1 হাত ফিল আপ হইছে হাইড্রোজেনের সাথে, তাহলে তারও 1 হাত শর্ট, তারও 1 হাত শর্ট। তো এই হাতটা ফিল আপ হইব কিভাবে? তার যে 1 হাত শর্ট, তার যে 1 হাত শর্ট, এগুলা ফিল আপ হইব কিভাবে? এই হাইড্রোজেন ব্রোমাইড কি হইয়া যুক্ত হইয়া, কি হইয়া মানে দ্বিবন্ধনটাই তো ভাঙে এটা শর্ট হইলো। এখন হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত, হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে কয়টা অংশ? দুইটা, একটা ধনাত্মক H+ আর একটা ঋণাত্মক। এখন ধনাত্মক প্রান্তটা কোন কার্বনে যাইবে? এই কার্বনে না এই কার্বনে? বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে। তাহলে এটাতে যদি হাইড্রোজেন যায়, এটা আছে CH2 হয়ে যাবে কি? এটা হয়ে যাবে CH3। এটা আছে CH, এটা কি যাব? CH এর সাথে কি যুক্ত হবে? বিয়ার। অর্থাৎ কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের সাথে ব্রোমিন, আর বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের সাথে কি যুক্ত হইছে? হাইড্রোজেন, বুঝতে পারছি? আর এটাই হইব আমার প্রধান উৎপাদ। এটা হইব আমার এই ক্ষেত্রে কি উৎপাদ? প্রধান উৎপাদ। এবং তার পরিমাণ হইব 90%, তার পরিমাণ 90%। এখন আসো, তাইলে অপ্রধান উৎপাদ হইব তার উল্টা। এখানে তো দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ছিল CH2 হয়ে গেছে কি CH3, ছিল CH হয়ে গেছে কি CH-Br। অর্থাৎ বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে হাইড্রোজেন এসে যুক্ত হইছে, কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে এসে ব্রোমিন এসে যুক্ত হইছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে নিচেরটাতে সম্পূর্ণ তার উল্টাটা ঘটবে, বুঝতে পারছি? তাইলে CH3 এখানে কি CH-Br হইব না এখানে এসে হাইড্রোজেন যুক্ত হইব? তাইলে এটা হয়ে যাব CH2, আর এটা হয়ে যাব CH2-Br। আর এটা কিন্তু এই ক্ষেত্রে অপ্রধান উৎপাদ, এটা কিন্তু এই ক্ষেত্রে অপ্রধান উৎপাদ। হ্যাঁ, এটা অপ্রধান উৎপাদ, এটা অপ্রধান উৎপাদ, এবং এটা 10%। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, এখন কেন এটা প্রধান উৎপাদ হইলো, কেন এটা অপ্রধান উৎপাদ হইলো, তার উত্তর কিন্তু আমরা তার মেকানিজমে পাবো, বিক্রিয়ার কৌশলেই তার উত্তর আমরা পাইয়া যাবো। কথাটা বুঝাইতাম পারছি যে কেন সে প্রধান উৎপাদ হইলো আর কেন সে অপ্রধান উৎপাদ হইলো, বুঝতে পারছি? আচ্ছা বলো তো, এখানে মার্কোনিকোভের নিয়ম মাইনা কি উৎপন্ন হয়েছে? প্রধান উৎপাদ না অপ্রধান উৎপাদ? মার্কোনিকোভের নিয়ম মাইনা উৎপন্ন হয়েছে প্রধান উৎপাদ, আর সে মার্কোনিকোভের নিয়ম মানে নাই। তো এক মানে আমি যদি মানে সাধারণ দৃষ্টিতে বলি, এই কারণ সে যেহেতু মার্কোনিকোভের নিয়ম মানে নাই, এই কারণেই সে কি এই ক্ষেত্রে অপ্রধান উৎপাদ, বুঝতে পারছি? আরো ডিটেইলসে আমরা বুঝতে পারবো বিক্রিয়ার কৌশলে। দেখো এখন আসো বিক্রিয়া কৌশলে। বিক্রিয়ার কৌশল ধাপ 1। আচ্ছা, ধাপ 1 এ এই যে হাইড্রোজেন ব্রোমাইড অপ্রতিসম বিকারকটা দেখতে পাইতেছি না, সে কি হইব? সে ভাঙবো, সে ভাঙা H+ ব্রোমিন মাইনাস তৈরি করব। অর্থাৎ H+ হইতেছে আমার ইলেকট্রোফাইল, ব্রোমিন মাইনাস কি আমার নিউক্লিওফাইল তৈরি করব, বুঝতে পারছি? তাহলে ধাপ 1 এ কাজ এটাই, হাইড্রোজেন ব্রোমাইডটা ভাঙা ইলেকট্রোফাইল হিসেবে H+ ও নিউক্লিওফাইল হিসেবে কি তৈরি করব? ব্রোমিন মাইনাস। আর আমরা জানি ইলেকট্রোফাইলগুলো কি হয়? ধনাত্মক, আর নিউক্লিওফাইলগুলো কি হয়? ঋণাত্মক। এছাড়া প্রতিসম ইলেকট্রোফাইল, প্রতিসম না, প্রসম ইলেকট্রোফাইল, প্রসম নিউক্লিওফাইল তো আছে, এগুলো অন্য হিসাব। তবে এই ক্ষেত্রে আমার এটা ধনাত্মক ইলেকট্রোফাইল, আর এটা কি ঋণাত্মক নিউক্লিওফাইল। ধনাত্মক মানে ইলেকট্রোফাইল, মানে যেগুলো প্লাস চিহ্ন থাকে এগুলোর আমরা কি বলি? ইলেকট্রোফাইল। আর যেগুলোর মধ্যে মাইনাস চিহ্ন থাকে এগুলোর আমরা কি বলি? নিউক্লিওফাইল। আচ্ছা যাই হোক, এখন প্রথম ধাপে কি উৎপন্ন হইলো? ধনাত্মক ইলেকট্রোফাইল হিসেবে H+ এবং নিউক্লিওফাইল হিসেবে ব্রোমিন মাইনাস। এখন আসো ধাপ 2। ধাপ 2 দেখো, ধাপ 2 এ কি হয়?
ধাপ 2-এ এই যে প্রথম ধাপে যে ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয়েছে না, প্রথম ধাপে যে ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয়েছে এইটা আইসা যুক্ত হইব। বুঝতে পারছি? প্রথম ধাপে যে ইলেকট্রোফাইলটা আসছে এটা আইসা কি হইব, এখানে যুক্ত হইব। এখন এই ইলেকট্রোফাইলটা তো প্লাস, তো প্লাসটা আসলে মূলত কার আকর্ষণে আসে? এখানে মাইনাস বলতে কি আছে, ওই যে দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন সিগমার একটা পাই না, ওই যে পাই ইলেকট্রনের আকর্ষণে সে মূলত তার কাছে আসছে। বুঝতে পারছি? আসছে। এখন এই এইচ প্লাসটা তাহলে তোমরাই বলো কোন কার্বনে যুক্ত হইব? এইচ প্লাসটা কোন কার্বনে যুক্ত হইব? এইটাতে বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হইব। এখন এইটা যদি যুক্ত হইতে হয় মানে কার্বনের সাথে যুক্ত হইতে হইব, তো অর্থাৎ এইচ প্লাসের বন্ধনটা কার সাথে হইব? কার্বনের সাথে। তো একটা বন্ধন হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন। তো নরমালি আমরা জানি কি একজনে দেয় একটা ইলেকট্রন আর একজনে দেয় আরেকটা ইলেকট্রন। তো এই হাইড্রোজেনের বন্ধনটা যদি কার্বনের সাথে হইতে চায় তাহলে কার্বনে দিতে হইব একটা ইলেকট্রন, হাইড্রোজেনে দিতে হইব আরেকটা ইলেকট্রন। কিন্তু হাইড্রোজেনের কি দেওয়ার মতো ইলেকট্রন আছে? নাই তো। হাইড্রোজেন তো হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন করে একটা, এই একটা ইলেকট্রন ত্যাগ করেই তো সে কি হইছে এইচ প্লাস। তো এইচ প্লাসের মধ্যে তো আসলে কোনো ইলেকট্রন নাই। তাইলে কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধনটা মানে এইচ প্লাসের যে বন্ধনটা হওয়ার জন্য যে দুইটা ইলেকট্রন লাগবে, দুইটা ইলেকট্রন দিব এই কার্বনেই। বুঝতে পারছো? এখন এই কার্বনে কই থেকে দিব? যেমন ধর এখানে এটারে ধরে নিলাম পাই বন্ধন আর এটা কি আমার সিগমা বন্ধন। এই পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, একটা এই কার্বনের আর একটা কি এই কার্বনের। এই একটা ইলেকট্রন কিন্তু এই কার্বনের আর একটা ইলেকট্রন কিন্তু কি এই কার্বনের। তো এই হাইড্রোজেনের কিন্তু কোনো ইলেকট্রনই নাই, মানে এই এইচ প্লাসটা তো এই কার্বনে যুক্ত হইব। তো কি বন্ধনে যুক্ত হইব? সমযোজী বন্ধনে। এই সমযোজী বন্ধনে আবদ্ধ হইতে গেলে নরমালি কি হয়, হাইড্রোজেনে একটা ইলেকট্রন দেওয়ার কথা, কার্বনে একটা ইলেকট্রন দেওয়ার কথা, কিন্তু তার মধ্যে তো ইলেকট্রন কি নাই। তাহলে সে দিয়ে ইলেকট্রন দিব কিভাবে? তাইলে বন্ধন হইব কিভাবে? বন্ধন হওয়ার জন্য তোমার কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা ইলেকট্রন। তো বন্ধন হওয়ার জন্য যে দুইটা ইলেকট্রন লাগে, দুইটা ইলেকট্রন এই কার্বনে দিব। কই থেকে দিব? তার পাই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে না, পাই বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে দিয়া দিব। বুঝতে পারছি কিনা? পাই বন্ধনের দুইটা ইলেকট্রন নিয়ে যাইব, পাই বন্ধনের দুইটা ইলেকট্রন নিয়ে যাইব মানে কি এই কার্বনে পাই বন্ধনের দুইটা ইলেকট্রন নিয়ে যাইব মানে কি তার ইলেকট্রন তো নিবই, আবার এই কার্বনের ইলেকট্রন কি করব? নিয়ে যাইব। কারণ এই বন্ধনে তো কয়টা ইলেকট্রন? দুইটা, একটা এই কার্বনের আর একটা এই কার্বনের। তো সে কি করব? দুইটা ইলেকট্রনই নিয়ে যাইব, নিয়ে হাইড্রোজেনের সাথে কি গঠন করব? বন্ধন গঠন করব। কারণ একটা বন্ধন হওয়ার জন্য দুইটা ইলেকট্রন লাগে। তো এই বন্ধনের দুইটা ইলেকট্রনই এই কার্বনে নিয়ে যাইব, নিয়ে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করব। সে তাহলে এই কার্বন যদি দুইটা ইলেকট্রনই নিয়ে যায় তাহলে তার মধ্যে কি একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হইতো না? কারণ এই দুইটা ইলেকট্রনের মধ্যে তো একটা ইলেকট্রন তার আর একটা ইলেকট্রন তার। তাহলে দুইটা ইলেকট্রনে যদি নিয়ে যায় তাহলে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হতো না? তাহলে এখানে প্লাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন? এখানে আমরা প্লাস চিহ্ন দিব। তাহলে দেখো CH3 CH প্লাস আর এটা হয়ে যাবে CH3। দেখো ব্যাপারটা বুঝছি কিনা? এখানে CH2 ছিল, এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হয়ে গেছে CH3, আর এখানে প্লাস হইছে কেন? এই ব্যাকটাইতে এত সময় দিলাম। দেখো বুঝছি কিনা? এই কার্বনটা কেন প্লাস হইছে বুঝতে পারছি? ওকে, গেল এটা। তাইলে এই যে আচ্ছা এখানে যে হাইড্রোজেনটা যুক্ত হইছে মার্কোনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইছে, তাইলে নিচেরটা কি মার্কোনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইব না মাইনা যুক্ত হইব? না মাইনা যুক্ত হইব। তাইলে H প্লাসটা এখানে যুক্ত হইব না এখানে? এখানে। তাইলে তখন দেখো যখন H প্লাসটা এখানে যুক্ত হইছিল, যখন H প্লাসটা এখানে যুক্ত হইছিল তখন প্লাস হইছিল এই কার্বনে। এখন যদি H প্লাসটা এখানে যুক্ত হয় তাহলে প্লাস হইব কোন কার্বনে? এই কার্বনে। কথাটা বুঝাইতাম পারছি? যখন H প্লাসটা এই কার্বনে যুক্ত হইছিল দেখো প্লাস হইছে এই কার্বনে, দেখছো? তাইলে এখন H প্লাসটা যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে প্লাস হইব কোন কার্বনে? এই কার্বনে। তো এখন আর এত ডিটেইলসে ব্যাখ্যায় না যাই, এখন আমি একবারে লিখে নিতেছি। তাহলে CH3 এটা কি যাব? CH3 এটা কি যাব? CH2। আর এটা কি যাব আমার? CH2 প্লাস। দেখো বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্লাস গুলারে আমরা কি বলি? কার্বোক্যাটায়ন না? আমরা পড়ে আসছি না? মানে এই যে এগুলা কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এগুলা মূলক কিন্তু আমি পড়ায় আসছি যে কার্বন প্লাস মানে এটা কি? কার্বোক্যাটায়ন। এখন এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন? কারণ তার মধ্যে অ্যালকাইল মূলক কয়টা আছে? দুইটা। তার মধ্যে অ্যালকাইল মূলক কয়টা আছে? দুইটা। তাহলে এটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি না, কারণ তার মূলক হইছে অ্যালকাইল মূলক একটা, ইথাইল মূলক। বুঝতে পারছি? তাহলে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো ব্যাপারটা বুঝছি কিনা। হ্যাঁ, এখন বলো তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে কে বেশি স্থিতিশীল? 2 ডিগ্রি বেশি স্থিতিশীল। কেন? কারণ কার্বন প্লাস মানে কি, তার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, আর এই ঘাটতি ফিল আপ করার জন্য কয়জন আছে? 2 জন। আমরা জানি অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য হইতেছে সেই ইলেকট্রন কি করতে চায়? দিতে চায়। এই অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য হইতেছে, এই যে অ্যালকাইল মূলকের বৈশিষ্ট্য হইতেছে সেই ইলেকট্রন কি করতে চায়? দিতে চায়। তে কার্বন প্লাস মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, আর তার ঘাটতি ফিল আপ করার জন্য কয়জন আছে? 2 জন। তার ইলেকট্রন দেওয়ার জন্য কয়জন আছে? 2 জন। কিন্তু এই কার্বনের ঘাটতি ফিল আপ করার জন্য 2 জন আছে না, শুধু একটা অ্যালকাইল মূলক? একটা। তাইলে এই কার্বনের প্লাস মানে ইলেকট্রন ঘাটতি ফিল আপ করার জন্য যেহেতু 2 জন আছে এই কারণে সে বেশি স্থিতিশীল। আর এই কার্বনের প্লাস মানে তার ইলেকট্রন ঘাটতি ফিল আপ করার জন্য শুধু কি আছে? একজন আছে। তাইলে কার ইলেকট্রন ঘাটতি বেশি ফিল আপ হইব? তার বেশি ফিল আপ হইব না, কারণ তারে তো দেওয়ার মতো কয়জন আছে? ইলেকট্রন দেওয়ার মতো কয়জন আছে? 2 জন। এই কারণে এটা কি বেশি স্থিতিশীল, অধিক স্থিতিশীল। এটা অধিক স্থিতিশীল। এটা অধিক স্থিতিশীল। দেখো ব্যাপারটা বুঝছি কিনা। আর এটা কম স্থিতিশীল। দেখো বুঝছি কিনা। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক স্থিতিশীল, কারণ তার ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য 2টা অ্যালকাইল মূলক আছে। আর সে কম স্থিতিশীল, কারণ তার ইলেকট্রন ঘাটতি ফিল আপ করার জন্য মাত্র একটা অ্যালকাইল মূলক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে আমরা এখন একটা উত্তর অলরেডি পেয়ে গেছি। দেখো এখানে এখন এটা যেহেতু প্লাস, এই প্লাসের জায়গায় এই জায়গাগুলো যেহেতু প্লাস, প্লাসের জায়গায় কে আইসা যুক্ত হইব? প্লাসের জায়গায় কে আইসা যুক্ত হইব? ব্রোমিন। তাইলে এখানে একটা ব্রোমিন মাইনাস আসবো, এখানে আরেকটা ব্রোমিন মাইনাস নিউক্লিওফাইল আসবো। এই মাইনাসটা কই যুক্ত হয়ে যাব? প্লাস। তাহলে আমরা এখানে যুক্ত করে দিই CH3 CHBr CH3, সেম CH3 CH2 CH2Br। এটা কি উৎপাদ? প্রধান উৎপাদ 90%, আর এটা হইতেছে আমার অপ্রধান উৎপাদ। অপ্রধান উৎপাদ 10%। এখন একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, এখন বলো তো এটা প্রধান উৎপাদ হয়েছে কি জন্য, বা এটা বেশি উৎপন্ন হয়েছে কি জন্য? কারণ সে বেশি স্থিতিশীল। বুঝতে পারছি? আর সে বেশি স্থিতিশীল কি জন্য? কারণ সে মার্কনিকোভের নিয়ম মানছে। ঠিক আছে কিনা? তাইলে এখন বুঝতে পারছি সে প্রধান উৎপাদ হওয়ার কারণ। প্রধান উৎপাদ হওয়ার কারণ তাইলে আমরা বলতে পারি দুইটা। এক, সে মার্কনিকোভের নিয়ম মানছে। 2, সে উৎপন্ন হয়েছে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন থেকে। সে উৎপন্ন হয়েছে বেশি স্থিতিশীল কার্বোক্যাটায়ন থেকে। তাইলে আমার প্রধান উৎপাদটা বেশি হয়েছে, প্রধান উৎপাদটা 90% আর অপ্রধান উৎপাদটা 10%। তো এটা বেশি উৎপন্ন হওয়ার কারণ হইতেছে কারণ সে অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন থেকে কি হয়েছে? উৎপন্ন হয়েছে। দেখো বুঝতে পারছি কিনা। আমরা এক কাজ করি, এখানে দুইটা লাই, তাইলে সমতাটা ঠিক হয়ে যাবো আর কি। 2H প্লাস 2 ব্রোমিন মাইনাস, এখানে আমরা 2 দিয়া দেই, এখানেও 2 দিয়া দেই, তাহলে সমতাটা ঠিক হয়ে যাবে। এখানে একটা H প্লাস গেছে, এখানে একটা H প্লাস গেছে, ঠিক আছে? আর 2টা H প্লাস আমি এখান থেকে পাইছি আর কি। পরে আবার এখান থেকে 2টা ব্রোমিন, এখানে একটা গেছে, সমতাটা ঠিক করে দিলাম। দেখো বুঝতে পারছি কিনা। এটাই ছিল মূলত মার্কনিকোভের নিয়ম। এখন এটার বিপরীতে আরেকটা নিয়ম আছে, বিপরীত মার্কনিকভ নিয়ম বা খারাসের নীতি। বিপরীত মার্কনিকভ নিয়ম বা খারাসের নীতি। তো আমরা এটা দেখব পরবর্তীতে। আগে এটা একটু নোট করে নাও, আগে এটা একটু নোট করে নাও। আচ্ছা দেখো, তো আমরা এটা গেল মার্কনিকভের নিয়ম। এখন আমরা পড়বো বিপরীত মার্কনিকভের নিয়ম। বিপরীত
বিপরীত মার্কনিকোভের নিয়ম বা কার নীতি? আচ্ছা ওইল খারাসের নীতি। খারাসের নীতি, খারাসের নীতি। বুঝতে পারছি? তো মার্কনিকোভের নিয়মে বিপরীত আর একটা নিয়ম আছে, বিপরীত মার্কনিকোভের নিয়ম বা কার নীতি? খারাসের নীতি। তো খারাসের নীতিতে আসলে হইব কি আমি বলি, যেটা দেখো এক কথায় বুঝানো, এইদিকে বুঝো। মার্কনিকোভের নিয়মে যেটা প্রধান উৎপাদ, খারাসের নিয়মে বইটা অপ্রধান উৎপাদ। মার্কনিকোভের নিয়মে যেটা অপ্রধান উৎপাদ, খারাসের নিয়মে বইটা প্রধান উৎপাদ। কথাটা বুঝতে পারছি? না লেখা দিলে হইতো না, আরো পার্থক্য আছে, এটি হচ্ছে মূল পার্থক্য, তাদের মেকানিজমে পার্থক্য আছে। বুঝতে পারছো? আরো অন্যান্য পার্থক্য আছে, কিন্তু মূল পার্থক্যটা এই জায়গাতেই। বুঝতে পারছি কিনা? কিন্তু এটা খালি লেখা দিলেই হইব না, এটা আরো অনেক, এটার কারণ এটা যে এখানে এটা হচ্ছে আয়নিক মেকানিজম। মার্কনিকোভের নিয়ম হইতেছে আয়নিক মেকানিজম, কিন্তু খারাসের নিয়ম হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো এটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু উৎপাদের ব্যাপারটা আমি বলতেছি। দেখো উৎপাদের ব্যাপারটা, মার্কনিকোভের নিয়মে যেটা প্রধান উৎপাদ, খারাসের নিয়মে এটা হইব অপ্রধান উৎপাদ। মার্কনিকোভের নিয়মে যেটা অপ্রধান উৎপাদ, খারাসের নিয়মে হইব এটা প্রধান উৎপাদ। বুঝতে পারছি পার্থক্যটা? উৎপাদের বেলায় পার্থক্যটা এটা, কিন্তু মেকানিজমে আরো পার্থক্য আছে। ঠিক আছে? কারণ বিপরীত মার্কনিকোভের নিয়ম হইতেছে আয়নিক মেকানিজম। এখানে যে বিক্রিয়ার কৌশলটা দেখছি কি মেকানিজম? আয়নিক মেকানিজম, প্লাস মাইনাস। কিন্তু বিপরীত মার্কনিকোভের নিয়ম বা খারাসের নিয়মের যে মেকানিজমটা, এটার বলা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে? তো এখানে ভিন্নতা আছে তাদের মেকানিজমে, কিন্তু উৎপাদের যে ব্যাপারটা বলছি এটাই। মার্কনিকোভের প্রধান উৎপাদ, খারাসের অপ্রধান উৎপাদ। মার্কনিকোভের অপ্রধান উৎপাদ, খারাসের প্রধান উৎপাদ। বুঝতে পারছি? ওকে, তাইলে এটা মুছাই দিতেছি। দেখো আমরা এখন যাই খারাসের নিয়মে। খারাসের নিয়ম বা বিপরীত মার্কনিকোভের নিয়ম। আচ্ছা এখন দেখো আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে বিষয়টা। তুমি এখানে লিখবা জৈব পারক, তার সামনে লাগা মানে তুমি যখন বিপরীত মার্কনিকোভের নিয়ম লিখবা, কার নিয়ম? বিপরীত মার্কনিকোভের নিয়ম লিখবা, তখন সামনে এখানে একটা ওয়ার্ড লাগাই দিতে হইব জৈব পারক্সাইডের উপস্থিতিতে। কার উপস্থিতিতে? জৈব পারক্সাইড। জৈব পারক্সাইডের, জৈব পারক্সাইডের উপস্থিতিতে। এই কথাটা সামনে লাগাই দিবা, জৈব পারক্সাইডের উপস্থিতিতে। বুঝতে পারছো? কার উপস্থিতিতে? জৈব পারক্সাইডের উপস্থিতিতে। জৈব পারক্সাইড কি হইতো? তারে বলা হয় জৈব পারক্সাইড। এটারে অ্যালকাইল মূলক, একক বন্ধন অক্সিজেন, আবার একক বন্ধন অক্সিজেন, আবার একক বন্ধন কি অ্যালকাইল মূলক। বুঝতে পারছি? এটারে বলা হয় কি? জৈব পারক্সাইড। তো আমরা দেখো তাইলে বিপরীত মার্কনিকোভের নিয়মটা কি? বিপরীত মার্কনিকোভের নিয়মটা জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটি দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনে বেশি হাইড্রোজেন বিদ্যমান লেখা না, এখানে আমরা লিখবো কম হাইড্রোজেন বিদ্যমান। কম হাইড্রোজেন বিদ্যমান ওই কার্বনে কি হবে? যুক্ত হবে। আর ঋণাত্মক প্রান্তটি বেশি বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হবে। বুঝতে পারছি কিনা? এটা জাস্ট কমের জায়গায় কি দিয়েছে? বেশি, বেশির জায়গায় কম, সামনে শুধু একটা প্রভাবক যুক্ত করে দিছি। বা আমরা বলতে পারি যে জৈব পারক্সাইড, জৈব পারক্সাইডের উপস্থিতি একটা পারক্সাইড যোগ করে দিছি। ঠিক আছে? অর্থাৎ মার্কনিকোভের নিয়মে কিন্তু পারক্সাইড ব্যবহার করি নাই, জৈব পারক্সাইড ব্যবহার করি নাই। কিন্তু বিপরীত মার্কনিকোভের নিয়মে আমরা এই জিনিসটা ব্যবহার করব, জৈব পারক্সাইড। তো আমরা আগে সবকিছু আগের মতোই, অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারক। তো আমরা আগে একটা অপ্রতিসম এলকিন লিখি, CH3 CH দ্বিবন্ধন CH2, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড, জৈব পারক্সাইড নিতে হইব। কি নিতে হইব? জৈব, এই নিলাম জৈব পারক্সাইড। এখন দেখো মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। এখন প্লিজ এদিকে একটু মনোযোগ দিই আমরা। এখানে এটা কি মার্কনিকোভের নিয়মের বিপরীত? এটা কি বিপরীত মার্কনিকোভের নিয়ম না? আচ্ছা এখন বলো, এই যে অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত মানে কে? H+।
এইচ প্লাসটা কি বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হইব না কম হাইড্রোজেন বিশিষ্ট? কম হাইড্রোজেন বিশিষ্ট, কারণ এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম। যদি মার্কনিকোভের নিয়ম হইতো তাইলে ধনাত্মক প্রান্তটা বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যাইতো, কিন্তু এটা তো মার্কনিকোভের নিয়ম না, এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম। এই কারণে ধনাত্মক প্রান্তটা যাইব কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের মধ্যে, কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনের কাছে যাইব। এটা CH3 আর পাই বন্ধনটাকে কি হইব? ভাঙতে হইব। পাই বন্ধন না ভাঙা তোর যুক্ত হইতে পারতো না। CH3 CH2 এটা কি একক বন্ধন হয়ে যাব না? আর এটা CH2 Br। আগে পাই বন্ধনটা ভাঙছে, পাই বন্ধনটা ভাঙার ফলে তার এক হাত শর্ট হইছে, তার এক হাত শর্ট হইছে, তো এই হাতে যুক্ত হয়ে গেছে ব্রোমিন, এই হাতে যুক্ত হয়ে গেছে হাইড্রোজেন, বিপরীত মার্কনিকোভের নিয়ম অনুসারে। যেহেতু তার মধ্যে হাইড্রোজেন কম, এই কারণে তার মধ্যে হাইড্রোজেন, আর যেহেতু তার মধ্যে হাইড্রোজেন বেশি, কারণে তার মধ্যে Br, যেহেতু এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম। আচ্ছা, তাইলে এটা কি হইব আমার প্রধান উৎপাদ, এটা কি হইব আমার প্রধান উৎপাদ। দেখো তো একটু মার্কনিকোভের নিয়মে কি এটা প্রধান উৎপাদ ছিল না অপ্রধান উৎপাদ ছিল? এটা কিন্তু 99% হইব। এটা কত পার্সেন্ট হইব? 99%। বুঝতে পারছি? মার্কনিকোভের নিয়মে কিন্তু এটা কি ছিল? মার্কনিকোভের নিয়মে ছিল এটা অপ্রধান উৎপাদ, কিন্তু বিপরীত মার্কনিকোভের নিয়মে আইসা এটা হয়ে গেছে প্রধান উৎপাদ। আচ্ছা, তাহলে এখানে যেটা হইছে এখানে কি তার উল্টা হইতো না? এটাতে গেছিল বিআর, বিআরটা এখন কই আসবে এখানে, আর হাইড্রোজেনটা যুক্ত ছিল এখানে, হাইড্রোজেনটা যাইব কি এই জায়গায়। তাইলে এখানের উৎপাদটা কি হইব? CH3 CH একক বন্ধন CH3, আর এটা হইব অপ্রধান উৎপাদ কত পার্সেন্ট? অপ্রধান উৎপাদ 1%। দেখো বুঝছি কিনা। আর এটা কেন প্রধান উৎপাদ হইছে, এটা কেন অপ্রধান উৎপাদ হইছে, এগুলো আমরা সামনে বুঝতে পারবো। এটা প্রধান উৎপাদ হইছে এক কথায় যদি বলি, কারণ এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম মানছে। ঠিক আছে, বিপরীত মার্কনিকোভের যে নিয়ম, এটা এই নিয়ম অনুসারে হইছে, এই কারণে এটা প্রধান উৎপাদ। আর এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা হইছে না বলে এটা কি অপ্রধান উৎপাদ। আর আরো বিস্তারিত কারণ আমরা বুঝতে পারবো তার মেকানিজমে। দেখো ধাপ 1, আমরা এখন বিক্রিয়ার কৌশলটা দেখি যে আসলে এখানে কিভাবে হয়েছে। এই ক্ষেত্রে এই যে জৈব পারক্সাইডটা দেখতে পাইতেছো না? আচ্ছা, ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়? সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে না বিষম বিভাজনের ফলে? সুষম বিভাজনের ফলে। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল। এগুলা কিন্তু পড়াইছি আগের ক্লাসগুলোতে, দেখো। ঠিক আছে, দেখো এটা অক্সিজেন অক্সিজেন, এটা কি সমযোজী বন্ধন না? এই বন্ধনে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন এই অক্সিজেনের আর একটা ইলেকট্রন এই অক্সিজেনের। এখন এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। তাদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে? পার্থক্য নাই। তাইলে বন্ধনের ইলেকট্রনগুলো ঠিক কোন জায়গায় থাকবো? ঠিক মাঝখানে থাকবো। যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই, তাহলে বন্ধনের ইলেকট্রনগুলো ঠিক মাঝখানে থাকবো। তাহলে এই অবস্থায় যদি বন্ধনটা ভাঙি, এই অবস্থায় যদি বন্ধনটা ভাঙি, তাইলে কি হইব? আর অক্সিজেন একটা ফ্রি রেডিক্যাল, মানে এই সাইড এইটা এইদিকে ভাঙা যাইব আর এটা এইদিকে ভাঙা যাইব। অর্থাৎ এই বন্ধনের দুইটা ইলেকট্রন না, বন্ধনের তো দুইটা ইলেকট্রন, এই বন্ধনে তো কয়টা ইলেকট্রন? দুইটা। একটা ইলেকট্রন আইসা পড়বে এই অক্সিজেনের কাছে, একটা ইলেকট্রন আইসা পড়বে এই অক্সিজেনের কাছে। অর্থাৎ কি বিভাজন ঘটবো? সুষম বিভাজন। অর্থাৎ দুইটা অক্সিজেনই সমানভাবে বন্ধনের ইলেকট্রনগুলো কি করবো? পাইবো। বুঝতে পারছি? তাইলে এই সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এরকম ফ্রি রেডিক্যাল কয়টা তৈরি হবো? দুইটা না, কারণ একটা এই পাশে আর একটা কি এই পাশে। এটার বলা হয় অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল, অ্যালকাইল আর অক্সিজেন মিললা কি হইছে? অ্যালকক্সি। অ্যালকাইল আর অক্সিজেন মিললা কি হইছে? অ্যালকক্সি ফ্রি রেডিক্যাল। বুঝতে পারছো? কয়টা ফ্রি রেডিক্যাল তৈরি হলো? দুইটা। এখন ফ্রি রেডিক্যাল মানে কি এখানে? আচ্ছা, এই বিন্দুটা দিয়ে কি বুঝাইতেছি? ইলেকট্রন। এখন ইলেকট্রনটা কি নরমাল ইলেকট্রন না উত্তেজিত ইলেকট্রন? এটা কিন্তু উত্তেজিত ইলেকট্রন। অর্থাৎ এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু বহিস্থ শক্তি স্তরে নাই, বহিস্থ শক্তি স্তরের উপরে উঠে আছে। বহিস্থ শক্তি স্তরটিকেও কি আছে? উপরে উঠে আছে, অর্থাৎ উত্তেজিত অবস্থায় আছে। ব্যাপারটা বুঝছি কিনা? তাহলে ফ্রি রেডিক্যালের মধ্যে যে ইলেকট্রনটা আমরা একটা বিন্দু দিয়ে দেখাই, এই ইলেকট্রনটা কিন্তু নরমাল ইলেকট্রন না, স্বাভাবিক অবস্থার ইলেকট্রন না, এটা উত্তেজিত ইলেকট্রন। এটা কিন্তু আমাদের গ্রাউন্ড স্টেজে নাই, মানে বহিস্থ শক্তি স্তরে নাই, এটা তার চেয়েও কি আছে? উপরে আছে। অর্থাৎ সে এই পরমাণুর থেকে অনেকটাই কি হয়ে গেছে? বাহির হয়ে গেছে। বুঝতে পারছি? সে যুদ্ধতা স্তরে নাই, যুদ্ধতা স্তর থেকে উপরে আছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এখন এই যে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়েছে, অর্থাৎ এখান থেকে একটা অ্যালকক্সি নিলাম, এই একটা অ্যালকক্সি নিলাম। এই ফ্রি রেডিক্যালটা কি করে? এই ফ্রি রেডিক্যালটা কি করে দেখো, এই ফ্রি রেডিক্যালটা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যখন বিক্রিয়া করে, দেখো এখানে
এই হাইড্রোজেন আর ব্রোমিনের বন্ধনে তো কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। তো সে কি করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা অ্যালকোহল তৈরি করে ROH। তাইলে এখানে তৈরি হয় কি? ব্রোমিন ফ্রি রেডিক্যাল। ব্রোমিন ফ্রি রেডিক্যাল, বুঝতে পারছি কিনা? এখানে হাইড্রোজেনটা এই ফ্রি রেডিক্যালের সাথে এখানে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা যুক্ত হয়ে যায় একটা অ্যালকোহল, বুঝতে পারছি? আর এখানে কি তৈরি হয়? আমার ব্রোমিন ফ্রি রেডিক্যাল, বুঝতে পারছি? তাইলে আমার আলটিমেটলি আমার তৈরি হলো কি? ব্রোমিন ফ্রি রেডিক্যাল। প্রথম ধাপ শেষ। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা আগে বল। প্রথমে আমার কি হইছে? জৈব পারক্সাইডটা ভাঙা অ্যালকোক্সি ফ্রি রেডিক্যাল তৈরি হইছে। আর এই অ্যালকোক্সি ফ্রি রেডিক্যালটা অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া কইরা অ্যালকোহল ও ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করছে, বুঝতে পারছি? ওকে, তাইলে আর মানে এই বন্ধনেরও কি বিভাজন করছে? সুষম বিভাজন করছে, বুঝতে পারছি? ওকে, গেল এটা। এখন আসো যে ধাপ 2। আচ্ছা, ধাপ 2 এ প্রথমে আমরা কি নিমু? অপ্রতিসম এলকিন। এই অপ্রতিসম কি নিলাম? এলকিন। এই অপ্রতিসম এলকিনের সাথে বিক্রিয়া করার জন্য আসবে প্রথম ধাপে উৎপন্ন কি? ফ্রি রেডিক্যাল ব্রোমিন। প্রথম ধাপে উৎপন্ন ফ্রি রেডিক্যাল ব্রোমিনটা আসবে। দেখো বুঝছি কিনা? আসলো তো? আসার পর সে কোন জায়গায় যুক্ত হইব বলো? ওইখানে তো আমরা পড়ে আসছি। এই ব্রোমিনটা কোন জায়গায় যুক্ত হইব? বেশি হাইড্রোজেন বিশিষ্ট, মানে এখানে যুক্ত হইব না? আচ্ছা, এখন এখানে যুক্ত করি। তাইলে দেখো, তাইলে এটা হইব CH3। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বুঝতে হইব। দেখো, এই বন্ধনে বলো কয়টা ইলেকট্রন আছে? এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। একটা এই কার্বনের আর একটা এই কার্বনের। এখন এই ব্রোমিনটা যদি এই কার্বনে এসে যুক্ত হয়, কারণ আমরা জানি যে বেশি হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে আসবো কি? ব্রোমিন। আর কম হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যাইব কি? হাইড্রোজেন। কার নিয়মে? বিপরীত মার্কনিকোভের নিয়মে। আচ্ছা, তাইলে এই ব্রোমিনটা যদি এই কার্বনে আসতে হয়, তাইলে এই ব্রোমিনটা এই কার্বনের সাথে এসে কি গঠন করব? বন্ধন গঠন করব। আর একটা বন্ধন গঠন করার জন্য কয়টা ইলেকট্রন লাগে? দুইটা। তো একটা ইলেকট্রন তো ব্রোমিন নিজেই দিব, কারণ ওই ব্রোমিনের কাছে একটা ইলেকট্রন আছে। আর একটা ইলেকট্রন দিতেইব কে? কার্বন। কারণ কার্বনের কাছে কি ইলেকট্রন আছে? নাই তো। সব ইলেকট্রন তো তার বন্ধনে আছে। সব ইলেকট্রন তার কিসে আছে? বন্ধনে আছে, বুঝতে পারছি কিনা? কার্বনের বহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন গেছে দুইটা হাইড্রোজেনের সাথে, আর বাকি 2টা ইলেকট্রন এই 2টা বন্ধনের মধ্যে, বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এই কার্বনের কি কোনো মুক্ত ইলেকট্রন আছে দেওয়ার মতো? নাই। তখন সে কি করে? এইখানে যে পাই বন্ধনটা আছে না, পাই বন্ধনটা ভাঙে। পাই বন্ধনটা ভাঙে এই একটা ইলেকট্রন এখানে আইসা পড়ে, আর একটা ইলেকট্রন এখানে জায়গা। অর্থাৎ এখানে কার্বন কার্বন তো এই বন্ধনটা কার মধ্যে? কার্বন কার্বনের মধ্যে না। তো এই বন্ধনটার একটা সুষম বিভাজন ঘটে। অর্থাৎ এই বন্ধনে যে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন আইসা পড়ে এই কার্বনে, আর একটা ইলেকট্রন আইসা পড়ে এই কার্বনে। আর এই কার্বনে যে ইলেকট্রনটা আসে, এই ইলেকট্রনটা দ্বারা ব্রোমিনের এই ইলেকট্রনের সাথে একটা বন্ধন গঠন করে, CH2Br। দেখো বুঝছি কিনা? এখানে 2টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে আসছে, আর একটা ইলেকট্রন এখানে গেছে। আর এই যে ইলেকট্রনটা এখানে গেছে, এই ইলেকট্রনটা আর ব্রোমিনের এই ইলেকট্রনটা মিললাই এখানে কার্বন ব্রোমিন বন্ধনটা কি করছে? গঠন করছে। আচ্ছা, এটা CH2, এটা আমি বলে লিখছি। এটা CH3, তারপরে এটা CH2 না, এটা CH, এটা শুধু কি? CH, বুঝতে পারছো? আর এটা হইব CH2Br। তাইলে স্যার এটার উপরে কি দিমু? এটার উপরে এই একটা ফ্রি রেডিক্যাল চিহ্ন দিমু, বুঝতে পারছি কিনা? তাহলে দেখো কি হইছে, আবার বলি, CH3 এর জায়গায় CH3, CH এর জায়গায় কি? CH। আর CH2 এর জায়গায় CH2 এর সাথে কি এসে যুক্ত হইছে? ব্রোমিন। এখন প্রশ্ন হইতেছে ব্রোমিনটা যে এখানে যুক্ত হইলো, ব্রোমিনটা যুক্ত হইছে মানে কি? কার্বনের সাথে বন্ধন গঠন করছে। তো কার্বনের সাথে বন্ধন গঠন করার জন্য কয়টা ইলেকট্রন লাগবে? 2টা। তো এই পাই বন্ধনের মধ্যে যে 2টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এই কার্বনের কাছে আসবো, আর একটা ইলেকট্রন এই কার্বনের কাছে আসবো। আর এই ইলেকট্রনটারই দেখো আমি এখানে কি হিসেবে দেখাইছি? ফ্রি রেডিক্যাল হিসেবে দেখাইছি, বুঝতে পারছি? বা এই উত্তেজিত ইলেকট্রন হিসেবে দেখাইছি। আর এই ইলেকট্রনটা এখানে এসে কি করছে? ব্রোমিনের একটা ইলেকট্রনের সাথে কার্বন ব্রোমিন বন্ধন গঠন করছে, বুঝতে পারছি? তাহলে এখানে কি তৈরি হলো? এটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এটা একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এবং এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি। কিভাবে 2 ডিগ্রি? কারণ এদিকে একটা অ্যালকাইল মূলক, এদিকে একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? এটা কিন্তু অ্যালকাইল মূলক, এটার সাথে ব্রোমিন আছে বইলা ভাইব না যে এটা অ্যালকাইল মূলক না, এটাও কি? অ্যালকাইল মূলক, ঠিক আছে? মানে এই কার্বনের সাথে কার্বনের বন্ধন না, এই কার্বনের সাথে এদিকে কার্বনের বন্ধন না, কার্বনের বন্ধনের মানেই কি? মূলক, অ্যালকাইল মূলক। তার এদিকে একটা অ্যালকাইল মূলক, এদিকে একটা অ্যালকাইল মূলক। তাহলে এখানে কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। দেখো বুঝছি কিনা? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো।
ক্লিয়ার? তাইলে এই জায়গাটা বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, এখন আবার তাইলে এই এখানে যে ব্রোমিনটা যুক্ত হইলো কার নিয়ম মাইনা যুক্ত হইলো? বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইছে। কার নিয়ম মাইনা যুক্ত হইছে? বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইছে। তাহলে এখন যদি আমি আবার আরেকটা ব্রোমিন যুক্ত করতে চাই, কথাটা বোঝার চেষ্টা করি, এখন যদি আমি আবার আরেকটা ব্রোমিন যুক্ত করতে চাই, তাহলে এটা কি বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইব? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আগের ব্রোমিনটা তো দেখো, আগেরটা তো মার্কনিকোভের নিয়ম মাইনা হইছে। আগেরটা তো মার্কনিকোভের নিয়ম মাইনা কি হইছে? এখানে ব্রোমিন ফ্রি রেডিকেলটা যুক্ত হইছে। সরি, এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা। কার নিয়ম মাইনা? এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা এই ব্রোমিন ফ্রি রেডিকেলটা যুক্ত হইছে। এখন কি বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনা যুক্ত হইব? এটা যুক্ত হইতো না। তাইলে দেখো এই ব্রোমিনটা আগে ব্রোমিনটা যুক্ত হইছিল এখানে, এখন ব্রোমিনটা যুক্ত হইব কোন জায়গায়? এই জায়গায়। বুঝতে পারছি? এখন আগের মতো যদি একটু চিন্তা করি যে এই যে বন্ধনটা, এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে। তো দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন যাইবো এই কার্বনের কাছে, আর একটা ইলেকট্রন আসবো এই কার্বনের কাছে। বুঝতে পারছি? আর এই কার্বনের কাছে যে ইলেকট্রনটা আসবো, এই ইলেকট্রনটা দ্বারা আর এই ব্রোমিনের একটা ইলেকট্রন দ্বারা এখানে কার্বন ব্রোমিন কি গঠন হইব? বন্ধন। বুঝতে পারছি? আর এই ইলেকট্রনটা এখানে গিয়ে কি হিসেবে থাকবো? ফ্রি রেডিক্যাল হিসেবে থাকবো। তাহলে এটা হইব CH3 CHBr, আর এখানে হইব CH2 ফ্রি রেডিক্যাল। বুঝতে পারছি? এটা কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? ব্যবস্থা নিয়ে মানে এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত? একটা না? মানে এদিকে শুধু কার্বন না, বা এইদিকে শুধু একটা অ্যালকাইল মূলক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা কিন্তু 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ওকে, ঠিক আছে। এখন যদি আমি একটু সমতা করি, সমতার জন্য আমরা তাহলে এই কাজটা করতে পারি। দেখো কোনটা? এটা আমি করে দিব সমতা, সমস্যা নেই। এখানে 2 দিয়া দাও, এখানে 2 দিয়া দাও, তাইলে তো সমতা হয়ে যায়। বুঝতে পারছি কিনা? এদিকে একটা, এদিকে একটা, এখানে সমতা হয়ে গেছে। এখন ওই এখানে যদি আমরা সমতা করি, করতে যাই, দেখো এখানে কয়টা অ্যালকক্সি তৈরি হয়েছে? 2টা। তাইলে এখানে আমরা 2 দিয়া দিলাম, এখানে 2 দিয়া দিলাম, তাইলে এখানে ব্রোমিন তৈরি হইব কয়টা? ফ্রি রেডিক্যাল ব্রোমিন তৈরি হইব 2টা। এখানে তাইলে অ্যালকোহল তৈরি হইব কয়টা? 2টা। ওই 2টা ব্রোমিনের একটা ব্রোমিন এখানে আসছে, আর একটা ব্রোমিন কি আসছে? এখানে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই একটা ব্রোমিন তো বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনে এখানে যুক্ত হইছে, আর এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম মাইনে যুক্ত হয় নাই। তো এটা বিপরীত মার্কনিকোভের নিয়ম। এখন দেখো তুমি আমার বলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্থিতিশীল না 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্থিতিশীল? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা বেশি স্থিতিশীল। এটার কারণ হইতেছে, কারণ না অ্যালকাইল মূলক বেশি বললা তো অ্যালকাইল মূলক বেশি, ঠিক আছে, এখানে অ্যালকাইল মূলক 2টা আছে, 2টা অ্যালকাইল মূলক কি করতে চাইবে? ইলেকট্রন দিব। আর এখানে অ্যালকাইল মূলক একটা, তাহলে একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন দিব। তো এখানে এই কার্বনের ইলেকট্রন ঘাটতি আছে কিনা আগে এটা বোঝার চেষ্টা করো। এই কার্বন তো ফ্রি রেডিক্যাল, আগে তো প্লাস হয়েছিল বলে আমরা বলছিলাম ইলেকট্রন ঘাটতি আছে। এখন ফ্রি রেডিক্যালের ইলেকট্রন ঘাটতি আছে কিনা? ফ্রি রেডিক্যালেরও ইলেকট্রন ঘাটতি আছে। কিভাবে আছে? এই ইলেকট্রনটা সে ত্যাগ করে নাই, ঠিক আছে, কিন্তু আবার যুদ্ধতা স্তরেও নাই। যুদ্ধতা স্তর থেকে কি আছে? উপরে আছে। তো যুদ্ধতা স্তর থেকে উপরে আছে মানে সে অনেকটা ইলেকট্রনটা বাহির হয়ে আসছে, আর একটু শক্তি পাইলেই হয়তো ইলেকট্রনটা সে কি করে দিব? ত্যাগ করে দিব। তাহলে এর মধ্যে কি নেগেটিভ চার্জের টেন্ডেন্সি না পজিটিভ চার্জের? পজিটিভ চার্জের টেন্ডেন্সি। বুঝতে পারছি কিনা? কারণ এই ইলেকট্রনটা সে ত্যাগ করছে না, ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা অনেক উত্তেজিত। এই ইলেকট্রনটা অনেক উত্তেজিত, সে যুদ্ধতা স্তরে নাই, যুদ্ধতা স্তর থেকে কিসে আছে? উপরে আছে। দেখো বুঝতে পারছি কিনা? তো এই কারণে এটার মধ্যে ইলেকট্রনের একটা ঘাটতি আছে, আর এই ঘাটতি ফিল আপ করার জন্য কয়জন আছে? 2 জন। যেহেতু তার ইলেকট্রন ঘাটতি ফিল আপ করার জন্য 2 জন আছে, এই কারণে তার স্থিতিশীলতা কি বেশি? এটা বেশি স্থিতিশীল, অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল। আর তার ঘাটতি ফিল আপ করার জন্য কয়টা অ্যালকাইল মূলক আছে? মাত্র একটা। অর্থাৎ তারই একজন ইলেকট্রন দিতে চায়, আর তার ইলেকট্রন দিতে চায় 2 জনে। তাহলে তার ঘাটতি ফিল আপ করে, ইলেকট্রন ঘাটতি ফিল আপ করে 2 জনে, তার ইলেকট্রন ঘাটতি ফিল আপ করে 1 জনে। যেহেতু কম, তাইলে এই কারণে তুলনামূলক তার ঘাটতি কম ফিল আপ হয়, এই কারণে সে কম স্থিতিশীল, কম স্থিতিশীল। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, আচ্ছা, এখন আসো ধাপ 3। ধাপ 3-এ কি হয়? এই যে অধিক স্থিতিশীল ফ্রি রেডিক্যালটা আছে না, অধিক স্থিতিশীল ফ্রি রেডিক্যালটা আছে না, ধাপ 3-এ অর্থাৎ এই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা CH3
CH2Br। এটা কি আমার এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা বা অধিক স্থিতিশীল ফ্রি রেডিক্যালটা আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে কি করে, বিক্রিয়া করে। আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে কি করে, বিক্রিয়া করে। তো হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে এখানে হাইড্রোজেন একক বন্ধন ব্রোমিন। তো এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, 2টা। সে এই একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে আসে, ওই দেখো এই একটা হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল কার্বন ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে এখানে কি গঠন করে, CH3 CH2 CH2Br। বুঝতে পারছি কিনা? আর এটা প্রধান উৎপাদ না অপ্রধান উৎপাদ? এটা প্রধান উৎপাদ। কেন? কারণ এটা অধিক স্থিতিশীল ফ্রি রেডিক্যালের সাথে কি করছে, বিক্রিয়া করছে। আমরা জানি না প্রধান উৎপাদ কি অধিক স্থিতিশীল থেকে পায় না কম স্থিতিশীল থেকে? প্রধান উৎপাদ পায় অধিক স্থিতিশীল থেকে। তাহলে দুইটাই হচ্ছে অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন ফ্রি রেডিক্যাল। এটা অধিক স্থিতিশীল ফ্রি রেডিক্যাল, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া কইরা সেটা কি তৈরি করছে, প্রধান উৎপাদ তৈরি করছে। আচ্ছা, এখন এই ব্যাপারটা বুঝছি কিনা? আর সাথে কিন্তু আরেকটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হইব, যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটারে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি কিনা? এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হইছে এটা পুনর্ব্যবহার করার যোগ্য, কারণ এটা যেহেতু উৎপন্ন হইছে এটা তার ফালাই দিতে পারবো না। বুঝতে পারছি? আর এটা কিভাবে তৈরি হইছে বুঝছো তো? এইটা এখানে এই বন্ধনটার কি বিভাজন ঘটছে, সুষম বিভাজন। তাইলে এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা এই কার্বন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে কার্বন হাইড্রোজেন বন্ধন গঠন করছে। তাহলে এখানে হাইড্রোজেন ছিল একটা, হয়ে গেছে কয়টা, 2টা। তাইলে এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা কি কারোর সাথে আর যুক্ত হইব? যুক্ত হইতো না, এটা মুক্ত অবস্থায় থাইকা যাবো, তারে আমরা পুনর্ব্যবহার করতে পারবো। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, দেখো এখানের এই ব্যাপারগুলো বুঝছি কিনা? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বইলা দেই, এই যে ডিরেকশন গুলা দিছি না, এই ডিরেকশন গুলো এইভাবে দিতে হইব, ভাইবো না যে এটা আমি তোমার বোঝানোর জন্য দিছি। ঠিক আছে? এবং এই এখান থেকে আরেকটা ডিরেকশন হইব এইদিকে, আর এটার ডিরেকশন হইব এইদিকে। এটা দ্বিতীয় হইব, এটা ভাইবো না যে আমি তোমার বোঝানোর জন্য দিছি। দেখো বুঝছি কিনা? এখন এটা হচ্ছে কি প্রধান উৎপাদ কত পার্সেন্ট? 99%। আর অপ্রধান উৎপাদটা কার সাথে হইব? 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের সাথে। তো এটা দেখাইলেও পারো, না দেখাইলেও পারো। আচ্ছা, আমি দেখাই দিতেছি। তারপর না, এটা কেন না দেখাইলেও চলে, কারণ মাত্র এটা 1% তৈরি হয়, অনেক কম। বুঝতে পারছি? 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালটাকে CH, ওই 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা এখন লিখতেছি এখানে। এখন ওই তার সাথে যদি আমি হাইড্রোজেন ব্রোমাইডটা যুক্ত করে দেই, তো ব্রোমিন তো আগেই যুক্ত হয়ে গেছে, এখন কি আবার ব্রোমিন যুক্ত হইব না? শুধু এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা CH2 ফ্রি রেডিক্যালের সাথে বিক্রিয়া করে কি দিব আমার, CH3 CHBr, এটা হয়ে যাব CH3। আর এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা কি হয়ে যাব, মুক্ত হয়ে যাব। আর যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা মুক্ত হয়েছে তারে আমি কি করতে পারবো, পুনর্ব্যবহার করতে পারবো। দেখো বুঝছি কিনা? এটা আমার অপ্রধান উৎপাদ। কি উৎপাদ? অপ্রধান উৎপাদ, যেটা মাত্র কয় পার্সেন্ট, 1%। এই প্লিজ এদিকে মনোযোগ দিন। তো এটাই ছিল কি আমাদের বিপরীত মার্কোনিকোভের নিয়ম। এখন এই বিপরীত মার্কোনিকোভের নিয়মের বেলায় একটা ছোট্ট একটা অংশ আছে, একটু আলোচনা করে, যেটা এমসিকিউ তে আসতে পারে, 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, এমসিকিউ তে আসার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, তারা কি সবাই অপ্রতিসম বিকারক। তো বিপরীত মার্কোনিকোভের নিয়মে কার সাথে বিক্রিয়া দেই? অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া দেই। তাইলে তো এই সবগুলা বিকারকই এটার জন্য কি প্রযোজ্য, মানে বিপরীত মার্কোনিকভ বলো আর মার্কোনিকভ বলো, ঠিক আছে কিনা? বিপরীত মার্কোনিকভ বলো আর মার্কোনিকভ বলো, উভয় ক্ষেত্রেই তো আমরা অপ্রতিসম বিকারকই ব্যবহার করি। তো তাইলে আর মানে এটা সবার বেলায় প্রযোজ্য মনে হইতে পারে, কিন্তু বিপরীত মার্কোনিকভের বেলায়, কার বেলায়? বিপরীত মার্কোনিকভের বেলায়, অর্থাৎ খারাসের নিয়মের বেলায় এটা একমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ তারা অপ্রতিসম বিকারক হওয়া সত্ত্বেও তারা খারাসের নিয়ম বা বিপরীত মার্কোনিকভের নিয়ম মানে না। তো তোমার এনসম বিকারক, তারা অপ্রতিসম বিকারক হওয়া সত্ত্বেও তারা কি করে না, খারাসের নিয়ম বা বিপরীত মার্কোনিকভের নিয়ম অনুসারে বিক্রিয়া দেয় না। তার মধ্যে শুধু একজন শুধু দেয়, কে? হাইড্রোজেন ব্রোমাইড। আমি আবারও বলি, তারা কি বিকারক?
অপ্রতিসম বিকারক। মার্কোনিকোভের নিয়মে আমরা কি বিকারক নেই? অপ্রতিসম বিকারক নেই। তাইলে আমাদের মনে হইতে পারে সবগুলা বিকারকের বেলায়, এখানে যাদের লেখছি সবগুলা বিকারকের বেলায় তোমার বিপরীত মার্কোনিকোভের নিয়ম বা খারাসের নিয়ম প্রযোজ্য মনে হইতে পারে, কিন্তু আসলে বাস্তবে একমাত্র তার বেলায় হাইড্রোজেন ব্রোমাইডের বেলায় বিপরীত মার্কোনিকোভের নিয়ম প্রযোজ্য, তাদের বেলায় বিপরীত মার্কোনিকোভের নিয়ম প্রযোজ্য না। কথাটা বুঝাইতাম পারছি? এখন প্রশ্ন হচ্ছে কেন? বুঝতে পারছি তারা সবাই অপ্রতিসম বিকারক, তারাও অপ্রতিসম বিকারক হওয়া সত্ত্বেও একমাত্র হাইড্রোজেন ব্রোমাইডই কি দেয়? বিপরীত মার্কোনিকোভের বিক্রিয়া দেয়। তারা কি করে না? দেয় না। তারা না দেওয়ার কারণ হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড না, তড়িৎ ঋণাত্মকতা না। কারণ তাদের যে এখানে যে ফ্রি রেডিকেল উৎপন্ন হওয়ার যে এখানে যে বিক্রিয়াটা চলে, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এই কোনো না কোনো ধাপে তাদের বিক্রিয়াটা তাপহারী হয়ে যায়। কোনো না কোনো ধাপে তাদের বিক্রিয়াটা কি বিক্রিয়া হয়? তাপহারী বিক্রিয়া হয়। কথাটা বুঝাইতাম পারছি? যে তুমি যদি অপ্রতিসম বিকারক হিসেবে এইগুলারে ইউজ করো বিপরীত মার্কোনিকোভের নিয়মে, তাইলে দেখা যায় এখানে যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 আছে না, কোনো না কোনো ধাপে তারা কি হয়ে যায়? তাপহারী বিক্রিয়া দেয়। আর তাপহারী বিক্রিয়া দিলে এই বিক্রিয়াটা চালাই নেওয়া যাওয়ার মতো পর্যাপ্ত শক্তি আমরা কি পাই না। বুঝতে পারছি কিনা? কিন্তু যদি আমি বিপরীত মার্কোনিকোভের নিয়মে হাইড্রোজেন ব্রোমাইড ব্যবহার করি, তাইলে বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী। কি বিক্রিয়া হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। সবগুলা বিক্রিয়া এই ক্ষেত্রে সবগুলা ধাপে বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। বুঝাইতাম পারছি? তো বিপরীত মার্কোনিকোভের নিয়মে যদি আমি হাইড্রোজেন ব্রোমাইড দেই, তাইলে এখানে বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। সবগুলা ধাপে বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী হয়। তাহলে অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ আমরা শক্তি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটা চালাই নেওয়ার জন্য আমরা এই শক্তিটা এই ক্ষেত্রে পাই। বুঝতে পারছি? কিন্তু আমি যদি অপ্রতিসম বিকারক হিসেবে এইগুলা ব্যবহার করি, অপ্রতিসম বিকারক হিসেবে যদি এইগুলা ব্যবহার করি, তাইলে এখানে যতগুলা ধাপ আছে কোনো না কোনো ধাপে তাদের বিক্রিয়াটা কি হয়? তাপহারী হয়। আর তাপহারী হওয়ার ফলে তারা তাপ কি করে? শোষণ করে। ঠিক আছে? অর্থাৎ এখানে তো আর তাপ উৎপন্ন হয় না বা শক্তি উৎপন্ন হয় না, যে কারণে আমরা এই বিক্রিয়াটা শেষ পর্যন্ত চালাই নেওয়ার জন্য আমরা পর্যাপ্ত শক্তি পাই না। এই কারণেই তারা আসলে কি করে না? বিপরীত মার্কোনিকোভের বিক্রিয়া দেয় না। তারা বিপরীত মার্কোনিকোভের বিক্রিয়া দেয় না। আর সে বিপরীত মার্কোনিকোভের বিক্রিয়া দেয় কারণ তার এখানে প্রত্যেকটা ধাপের বিক্রিয়া কি বিক্রিয়া হয়? সাধারণত প্রায় সবগুলা বিক্রিয়া কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তাপ উৎপাদী বিক্রিয়া হয় মানে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় মানে শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ বিক্রিয়াটা শেষ পর্যন্ত চালাই নেওয়ার জন্য আমরা কি পাই? শক্তি পাই। যদি হাইড্রোজেন ব্রোমাইড আমরা বিপরীত মার্কোনিকোভের নিয়ম অনুসারে কি দেই? বিক্রিয়া দেই। বুঝাইতাম পারছি? এটা গেল বিপরীত মার্কোনিকোভের নিয়মের বেলায়। এখন আসো মার্কোনিকোভের নিয়মের বেলায়। কার নিয়মের বেলায়? মার্কোনিকোভের নিয়মের বেলায়। মার্কোনিকোভের নিয়মের বেলায় বোঝার চেষ্টা করো। এই হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড সবগুলা বিক্রিয়া দেয়। বিক্রিয়া দেয় না সে বিক্রিয়া দেয় না। কার নিয়মের বেলায়? মার্কোনিকোভের নিয়মের বেলায়। বুঝতে পারছি কিনা? মার্কোনিকোভের নিয়মের বেলায় সে বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ এই যে হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধনটা দেখতেছো না, এই হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধনটা দেখতেছো না, হাইড্রোজেন ফ্লোরাইড বন্ধনটা কি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কি শক্তিশালী, যে কারণে এটা কি হয় না? ভাঙে না। এখন মনে মনে ভাবতে পারো স্যার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তো 4 আর হাইড্রোজেনের তো 2.1, তাইলে তো বন্ধনের ইলেকট্রনগুলো একদিকে অলরেডি শিফট হয়ে রয়েছে, সে হয়ে গেছে আংশিক মাইনাস, সে হয়ে গেছে কি আংশিক প্লাস। তো অল্প তাপ দিলেই তো স্যার ভাঙা যাওয়ার কথা, ভাঙা প্লাস মাইনাস হয়ে যাওয়ার কথা। আর প্লাস মাইনাস হয়ে গেলে তো আমরা মার্কোনিকোভের নিয়মে তো আমরা প্লাস মাইনাসই তৈরি করি। মার্কোনিকোভের নিয়মে কি ফ্রি রেডিকেল তৈরি করি না প্লাস মাইনাস? তো প্লাস মাইনাস তৈরি করি। স্যার সে তো অলরেডি আংশিক প্লাস আংশিক মাইনাস হয়ে রয়েছে, তাহলে তো আরেকটু তাপ দিলেই ভাঙা সে পূর্ণ প্লাস মাইনাস কি হয়ে যাবে। তোমার কাছে এটা মনে হইতে পারে, কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের থেকে ব্যাপার হচ্ছে তাদের আকার। তাদের দুইজনের আকার কি ছোট। তো দুইজনের আকার ছোট হওয়ার ফলে কি হয়? এই যে ই বন্ধনে মূলত যা আচ্ছা এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেনে যে ইলেকট্রনটা দিছে এটা কি 1s অরবিটাল থেকে দিছে না? আর ফ্লোরিনে যে ইলেকট্রনটা দিছে এটা কিন্তু দিছে 2p z অরবিটাল থেকে। কোন অরবিটাল থেকে? 2p z অরবিটাল থেকে। তো দেখা যায় এই বন্ধনটা গঠন করার সময় s অরবিটাল আর p অরবিটালের মধ্যে অধিক্রমণের মাত্রাটা কি হয়? বেশি। এমনিতেই তো তারা কি সিগমা বন্ধন, সিগমা বন্ধন এমনিতেই শক্তিশালী হয়, কিন্তু তাদের আকার ছোট হওয়ার কারণে তাদের s অরবিটাল আর ফ্লোরিনের 2p z অরবিটালের মধ্যে অধিক্রমণের মাত্রাটা কি হয়? অনেক বেশি হয়, যে কারণে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়া সত্ত্বেও তাদের বন্ধনটা কি হয়? শক্তিশালী হয়। বুঝতে পারছি? এই s অরবিটালের অধিক্রমণ আর p অরবিটালের অধিক্রমণটা বেশি হয় না কম হয়? বেশি হয়। আর আমরা জানি অরবিটাল অধিক্রমণ যত বেশি হয় বন্ধনটা তত কি হয়? শক্তিশালী হয়। বুঝতে পারছি? তো এই ক্ষেত্রে
তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে মুখ্য বিষয় হইতেছে কি তাদের অরবিটাল অধিক্রমণ, ঠিক আছে কিনা? তো তাদের অরবিটাল অধিক্রমণটা বেশি হওয়ার কারণে তাদের বন্ধনটা কি হয়, শক্তিশালী হয়। আর বন্ধনটা শক্তিশালী হওয়ার কারণে বন্ধনটা সহজে ভাঙে না, বুঝতে পারছি কিনা? আর বন্ধনটা সহজে ভাঙে না মানে H প্লাস ফ্লোরিন মাইনাস সৃষ্টি হয় না, অর্থাৎ ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয় না। আর মার্কনিকোভের নিয়মে তো কি তৈরি হইতে হয়, প্রথম ধাপেই কি তৈরি হইতে হয়, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। যেহেতু ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয় না, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি না হলে বিক্রিয়ার সামনে আর আগাইবো কিভাবে? এই কারণে বিক্রিয়ার সামনে আর আগায় নাই। তাহলে এই কারণেই বইলা রাখি যে মার্কনিকোভের নিয়মে কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইড কি করে না, বিক্রিয়া দেয় না, ঠিক আছে? আর বিপরীত মার্কনিকোভের নিয়মে তারা তিনজনের কেউই কি করে না, বিক্রিয়া দেয় না, শুধু দেয় কি হাইড্রোজেন ব্রোমাইড। এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসবো, নিচের কোনটি বিপরীত মার্কনিকোভের নিয়ম, নিচের কোনটি বিপরীত মার্কনিকোভের নিয়ম মেনে বিক্রিয়া দেয়, নিচের কোনটি বিপরীত মার্কনিকোভের নিয়ম মেনে বিক্রিয়া দেয়, কে? হাইড্রোজেন ব্রোমাইড। বিপরীত মার্কনিকোভের নিয়ম মান্য না, তারা এই তিনজনের কেউই কি করে না, বিক্রিয়া দেয় না। আর এখানে আসো মার্কনিকোভের নিয়মে এই তিনজনই কি করে, বিক্রিয়া দেয়। দেয় না কে? সে। কেন দেয় না? কারণ তার বন্ধন শক্তিশালী। কেন তার বন্ধন শক্তিশালী? কারণ তাদের অরবিটাল অধিক্রমণ কি বেশি, ঠিক আছে? এখানে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিনা, মুখ্য না, তাদের অরবিটাল অধিক্রমণটাই কি মুখ্য। অরবিটাল অধিক্রমণটা বেশি হওয়ার কারণে তার বন্ধনটা দৃঢ় হয়, বন্ধনটা দৃঢ় হওয়ার কারণে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কি হয় না, তৈরি হয় না। আর ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি না হওয়ার কারণে তারা মার্কনিকোভের নিয়ম মাইনা বিক্রিয়ারে আগায় নিয়ে যাইতে পারে না, বুঝতে পারছি? ওকে, আজকে এখান পর্যন্তই তাই।